নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো কয়েকদিন আগে মিষ্টি স্কুলে প্যারেন্টস টিচার মিটিং ছিল, তো স্বাভাবিকভাবেই আমার ফিরতে একটু লেট হয়ে গেছিলো। তো তাই আমি ভাবছি যে এতটা লেট হয়ে গেল, এখন তাহলে কী রান্না করা যায়, এত দেরি হয়ে গেল। তো সেই জন্য ভাবতে ভাবতে আমি ফ্রিজটা খুলে দেখলাম না, ওখানে অনেকগুলো বকফুল আছে আর সাথে একটা বেশ বড় সাইজের বেগুনও রাখা আছে, শীতকালে যেটা পাওয়া যায় আর কি। তো ভাবলাম যে তাহলে বকফুলগুলো একটু বড়া করে নেওয়া যাক আর বেগুন ভর্তা করে নেওয়া যাক। আমার বেগুন ভর্তা করার পদ্ধতিটা একটু অন্যরকম, জানি না এই পদ্ধতিতে আর কেউ করে নাকি। কারণ আমার করার এই পদ্ধতিতে করার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে বেগুনে মার, বাবার, আমার অনেকেরই একটু অ্যালার্জি আছে। তো শীতকালে বেগুন ভর্তা খাওয়াটা একটা মানে বলতে পারো একটা আইডিয়াল খাবার শীতকালের জন্য। সেই জন্য এই পদ্ধতিতে বেগুন ভর্তাটা করা আমি করলাম। বকফুলে বড়াটা, বেগুন ভর্তাটা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, সেই জন্যই আর কি ওটা আমি ক্লিপটা তুলে রেখেছি। তো তোমাদের চলো দেখাই যে কী পদ্ধতিতে আমি বেগুন ভর্তাটা করি, আর সাথে বকফুল বড়াটাও দেখাই তোমাদেরকে। চলো তাহলে দেখে নেওয়া যায়। প্রথমে একটা বড় সাইজের বেগুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছি। এই টমেটোটাও বেগুনের সাথে পুড়িয়ে নেব। টমেটোটা তোমরা বড় সাইজেরও নিতে পারো, কিন্তু আমার কাছে এই সাইজটাই অ্যাভেলেবেল ছিল। এবার চলো উপকরণে আসি। উপকরণ হিসেবে নিয়েছি একটুখানি সাদা জিরে ফোড়নের জন্য, আর এই ম্যাগি মশলা, এই ম্যাজিকটা যে পাওয়া যায় মশলাটা, ওইটা নিয়েছি। আর ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো আরেকটা, যেহেতু সাইজটা বেশি বড় ছিল না তো একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, বেশ খানিকটা ধনেপাতা, খানিকটা রসুন, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা নিজেদের ইচ্ছে মতো নেবে, যে যেরকম ঝাল খাও। এবার খানিকটা সর্ষের তেল নিয়ে আমি বেগুনটার গায়ে আর টমেটোটার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখালে কি হয়, পোড়ানোর পরে খোসাটা তুলতে সুবিধা হয়। এবার এই যে এই তার জালির মতো যেটা দেখছো, এটা মেনলি বেগুন পোড়া করার জন্যই এটা আমি কিনেছিলাম। তো এরকম একটা জালির মধ্যে বেগুন আর টমেটোটা বসিয়ে দিলাম। তোমরা যেভাবে করো বেগুন পোড়া সে সেভাবেই করতে পারো। উনুনেই শুনেছি ভালো হয়, কিন্তু আমাদের তো সে ব্যবস্থা নেই। দেখো একটা দিক ভালোভাবে পুড়ে গেছে, এবার আমি উল্টে দিয়েছি। বেগুন পোড়াটা হয়ে গেছে, টমেটোটাও পুড়ে গেছে। এবার আস্তে আস্তে করে খোসাগুলোকে আমি উঠিয়ে নেব। এই প্রসেসগুলো তো সবারই সেম, পোড়ানো, খোসা তোলা, এগুলো তো একই ব্যাপার। এর পরের পদ্ধতিটা আমি একটু অন্যরকম করে করি, চলো এবার সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে, আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এই বেগুন ভর্তাটা কিন্তু রিফাইন্ড তেলে করতে যাবে না, জানো নিশ্চয়ই তোমরা, রিফাইন্ড তেলে ভালো হবে না, সর্ষের তেলেই করবে, সর্ষের তেলে একটা আলাদা স্বাদ আছে। এবার আমি জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। আর যে রসুনগুলো কুচিয়ে মানে কেটে রেখেছিলাম, ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। আমি কিন্তু কুচিয়ে নিইনি, থেতো করে নিয়েছি। দেখো রসুনটা একটু হালকা লাল ভাব ধরলে আমি পোড়া যে টমেটোটা ছিল, যে টমেটোটা পুড়িয়েছিলাম, সেটাকে ডাইরেক্ট আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সাদা জিরে, রসুন আর এই পোড়া টমেটোর ফ্লেভার দিয়ে, সর্ষের তেলের ফ্লেভার দিয়ে দারুণ একটা গন্ধ বেরোয়, সেটাতেই স্বাদটা আরও বেড়ে যায়। এবার পোড়া টমেটোটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দেব তেলের সাথে। একটু নাড়াচাড়া করবে যাতে রসুনটা বেশি লাল না হয়ে যায়, তখন আবার ভালো লাগবে না খেতে। এবার যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে দেব, আর এগুলোকেও একটু হালকা বাদামি রং ধরলে ততক্ষণ ভাজবো। এবার পেঁয়াজের মধ্যে আমি একদম অল্প একটু নুন দিলাম, যাতে নুন দিলে কি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। পুরো নুনটা কিন্তু এখন দিলে হবে না, খানিকটা নুন পেঁয়াজটা নরম করার জন্য দিলাম, বাকিটা আবার পরে দেবো। এবার যে কোচানো টমেটোগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। কোচানো টমেটোটা তোমরা নাও দিতে পারো, অনেকে টমেটোতে একটু প্রবলেম থাকে।
এই মানে যে টমেটোটা পুড়িয়েছি সেটা একটু বড় সাইজ হলেই হয়ে যায়। আমি তো বললাম আমার যেহেতু ওই টমেটোটার সাইজটা একটু ছোট ছিল, সেই জন্য আমি আরেকটা ছোট সাইজের টমেটো একটু কুচিয়ে নিয়েছিলাম। এবার আমি 3টে লঙ্কাকে প্রত্যেকটাকে 2টো করে টুকরো করেছি, কারণ আমাদের মানে একটু মুখে লঙ্কা পড়লে একটু বেশি ঝাল লেগে যায়, সেই জন্য 2টো করে টুকরো করেছি। যদি তোমরা কুচিয়ে দিতে চাও কুচিয়ে দিতে পারো, বেশি পরিমাণ দিতে চাও বেশি পরিমাণ দিতে পারো, এটা একদমই নিজেদের ওপরে, যে যেরকম ঝাল খাও যেরকম পছন্দ করো সেরকম ইউজ করবে। এবার ছাড়িয়ে রাখা বেগুন পোড়াটা আমি দিয়ে দিলাম। এবার এতক্ষণ যা যা তেলের সাথে ভেজেছিলাম সেগুলোর সাথে পোড়া বেগুনটাকে ভালো করে নাড়িয়ে নেব, যাতে মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায় একে অন্যের সাথে। এটা কিন্তু একটু নাড়াতে থাকবে, কারণ এটার মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা টেনে গেলেই কিন্তু এটা একটু নিচে লেগে যেতে থাকবে, সেই জন্য এটা কিন্তু নাড়াতে হবে ভালোভাবে। তখন খানিকটা নুন দিয়েছিলাম, আর এখন বাদবাকি পরিমাণ নুনটা দিয়ে দিলাম বেগুনের ওপরে। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে একটু ঝালঝালও হয়, আবার একটা সুন্দর গন্ধও আছে। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা পরিমাণ মতো। এই ম্যাগির মশলা কিন্তু আলাদা বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। এটার নাম হচ্ছে ম্যাগি মশালাই ম্যাজিক। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে, এটা দিলে বেশ ভালো গন্ধ লাগে। আর বেশ অনেকটা পরিমাণ ধনেপাতাটা কিন্তু আমি এখনই দিয়ে দিলাম। এইবার এটাকে খুব ভালো করে নাড়া দিতে হবে। আমি একদম সামান্য পরিমাণ একটু চিনি দিচ্ছি, তোমরা যদি না চাও নাও দিতে পারো, এটা অপশনাল পুরোপুরি নিজেদের ওপর। এবার করতে হবে ভালো করে এটা নাড়া দিতে হবে, ব্যাস আর কোনো কাজ নেই। যা যা মেশানোর ছিল আমি মিশিয়ে দিয়েছি। এখন দেখো এক্সট্রা জলটাও প্রায় টেনে গেছে, সাইড দিয়ে একটু তেল বেরিয়ে এসছে। এই জলটা যতক্ষণ এই বেগুনটার মধ্যে থাকবে ততক্ষণই একটু জিভ চুলকানোর ব্যাপার থাকে। দেখো আমার রেডি হয়ে গেছে এবং সুস্বাদু বেগুন ভর্তা, দারুণ ধোঁয়া উঠছে, শীতকালের জন্য পারফেক্ট। গরম ভাত গরম রুটি সব কিছুর সাথে একদম পারফেক্ট ম্যাচ। তো তোমরা দেখলে আমি বেগুন ভর্তাটা এইভাবেই রান্না করি। আর এবার চলো বকফুলের বড়াটা দেখি। এই যে বেশ অনেকগুলো বকফুলি আমার ফ্রিজে ছিল, এখন আমি এগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পদ্ধতি তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, যারা জানো না তাদেরকে আমি একটু দেখিয়ে দিই কীভাবে এটা ছাড়াতে হয়। এই বকফুলের পাপড়িগুলোর মাঝে একটা বেশ মোটা লম্বা শীষ মতো থাকে, পরাগটা থাকে যেটার আগায়, সেটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হয়। এটা থাকলে বোধহয় এটা সেদ্ধ হয় না, আমি ঠিক জানি না, তবে আমি এভাবেই শিখেছি, এটাকে ছাড়িয়ে নিতে হয়, তাহলেই মোটামুটি হয়ে যায়। আর নিচের দিকে যে বৃন্তটা আছে তার নিচে যদি একটু লম্বা ডাল থাকে সেটাকে কেটে নেবে, এটার সেরকম ছিল না বলে আমাকে ছাড়াতে হয়নি। আর কিছুই না, আর ভেতরে অনেক সময় একটু নোংরা থাকে, ছোটো ছোটো পোকা থেকে যায়, ফুলের ব্যাপার তো সেই জন্য সেগুলো একটু দেখে নেবে। এই যে এই শীটটা এইভাবে এটাকে ছাড়িয়ে নিতে হয় আস্তে করে, যাতে পাপড়িগুলো নষ্ট না হয়ে যায়। বেশ এইবার আস্তে আস্তে এগুলোকে আমি প্রত্যেকটাকে একটা একটা করে ছাড়িয়ে নেব। দেখো আমার সবগুলোই ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে খানিকটা জল নিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। এই নুন জলের মধ্যে আমি ফুলগুলোকে একটা একটা করে ভিজিয়ে দেবো, কারণ আমি আগেই বললাম যে ফুলের মধ্যে অনেক সময় ছোটো ছোটো পোকা থেকে থাকে বা নোংরা থেকে থাকে, নুন জলের মধ্যে দিলে না সেগুলো বেরিয়ে আসে, তাই এগুলোকে একটা একটা করে একটু নুন জলের মধ্যে আমি ডুবিয়ে রাখবো, খানিকটা মিনিট 2-3 ডুবিয়ে রাখলেই হয়ে যায়। বেশ ভালো করে এগুলো নুন জলের সাথে মিশিয়ে দিলাম, ওদিকে নুন জলে এগুলো ভিজুক, অন্যদিকে আমি আরেকটা পাত্রে একটু বেসন নিয়ে নিয়েছি, পরিমাণ মতো বেসন, সেটা নিজেরা আন্দাজ করে নিতে হবে।
যতটুকু ফুল সেই মতো বেসন। আর নিয়ে নিয়েছি খানিকটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বেশ মুচমুচে হয় বড়াটা, খেতে ভালো লাগে। আর খানিকটা নুন, যেহেতু নুন জলে ভেজানো ছিল সেই মতো নুনের পরিমাণটা বুঝে নেবে। আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি, আর একটু দিয়ে দিলাম পোস্ত। অনেকে কালো জিরে ব্যবহার করে, আমি খুব একটা কালো জিরে ব্যবহার করি না। তোমরা যদি দিয়ে থাকো মানে ইউজ করে থাকো তাহলে কোনো ব্যাপার না, কালো জিরে এই ব্যাটারের মধ্যে দিতেই পারো। এবার আমি এটাকে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এটা অনেকে হাত দিয়ে করে, কিন্তু হাত দিয়ে করাটা আমার ঠিক ভালো লাগে না বলে আমি সবসময় এটা চামচ দিয়ে করি। হাত দিয়ে করলে শুনেছি ভালো হয়, অনেকটা ফোলে বেসনটা। কিন্তু যদি তোমরা যেভাবে করে থাকো সেভাবেই করবে। এদিকে আমি নুন জল থেকে ফুলগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি, একটু কাত করে। দেখো বেশ অনেকটা জল বেরোচ্ছে, এক্সট্রা জলগুলো সব বেরিয়ে যাবে, একটু কাত করে রেখে দেবে। এদিকে আমি কড়াইতে নিয়ে নিয়েছি বড়া ভাজার মতো তেল। এইটা রিফাইন তেলেই করতে হবে। এবার আমি একটা একটা করে ফুল এই বেসনের গোলাটার মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেভাবে অন্যান্য বড়াগুলো ভাজতে হয় সেভাবেই দিচ্ছি। খুব বেশি কড়া একদম লাল লাল করবো না, তাহলে একটু তিতকুটে ভাব লাগে। আমি মোটামুটি একটু ব্রাউন কালার হলে, একটু ডিপ ব্রাউন কালার হলে সেগুলো আস্তে আস্তে তুলে নেব। এভাবেই আমি সব বড়াগুলো ভেজেছি। দেখো এই হচ্ছে আমার আজকে বকফুলের বড়া। আমাদের বাড়িতে সবাই যেহেতু ভালোবাসে ওই জন্য একটু বেশি করে পরিমাণে আমাকে করতে হয়। তোমরা এইভাবে ভেজে দেখবে। সাথে ওই বললাম কেউ যদি কালো জিরে দিতে চাও দিতে পারো, গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। আমাদের বাড়িতে সবাই একটু তেলে ভাজা ভাজাভুজি খেতে আমরা ভালোই বাসি, যেহেতু ডালটা আমাদের ম্যান্ডেটারি বাড়িতে। তো সেক্ষেত্রে বড়া মানে বকফুল বলো, কুমড়ো ফুলের বড়া বলো, তাছাড়া অন্যান্য সব ডালের বড়া, ধনেপাতা দিয়ে এগুলো কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। আর রান্না করার মানে ভাজার সাথে সাথেই মিষ্টির পাপা থাকুক কি মিষ্টির দাদা মানে আমাদের বাবা থাকুক, ওদের সাথে সাথেই কয়েকটা খাওয়া হয়েই যায়। খাওয়ার আগেই ওদের 2-3টে করে হয়ে যায়, সেই জন্য একটু বেশি করেই আমাদের করতে হয়। তো মাঝে মধ্যেই হয়, এটা রাতের বেলায় বিশেষ করে হয়, কিন্তু সেদিন যেহেতু লেট হয়ে গেছিলো তাই ভাবলাম যে তখনই করে নিই। খুব ভালো লাঞ্চ হয়েছিল সেদিন আমাদের, সত্যি কথা। এই ঠান্ডার মধ্যে গরম ভাত, ডাল, বেগুন ভর্তা আর বকফুলের বড়া। এই বেগুন ভর্তাটা তুমি রুটি দিয়েও খেতে পারো, আবার ভাত দিয়েও খেতে পারো, ভীষণ সুন্দর লাগে খেতে। আর যাদের একটু অ্যালার্জেটিক প্রবলেম আছে তাদের তো কোনো অসুবিধাই নেই, তারা এটা করে খেতে পারো। বেগুন একটু মানে জিভ চুলকবে না, ঠোঁট চুলকবে না, কোনো অসুবিধা হবে না, ভীষণ ভালো লাগে খেতে। আর অবশ্যই করবে, করে আমাকে জানাবে কেমন লাগলো। আর বকফুলের বড়াটা তো নর্মাল খাবার, এটা অনেকেই খায়। হ্যাঁ, তো চলো তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর এইভাবে এই পদ্ধতিতে বেগুন ভর্তা রান্না করে আর বা বকফুলের বড়া করে আমাকে জানাবে কেমন লাগলো, আর কমেন্ট করে আমাকে জানিও আমার আজকে ভিডিওটা কেমন লাগলো। নমস্কার।